গতকালই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে স্থানান্তর করা হয়েছে এসএসকেএম এ 3 প্রসূতিকে। এখনো ভেন্টিলেশনে 2 প্রসূতি। গতকালই তাদেরকে নিয়ে আসা হয়, মেদিনীপুর থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে, রাতেই নিয়ে আসা হয়েছে। প্রসূতিদের কিডনি বিকলের সম্ভাবনা জানাচ্ছেন চিকিৎসকরা। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে মেডিকেল বোর্ড। আরো ডিটেল জানাবো আপনাদের। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, প্রথমেই জানতে চাইবো কেমন আছেন তারা। এ তো যে খবর পাওয়া যাচ্ছে যে তাদের কিডনি বিকলের সম্ভাবনা, বৈঠকে এখনো পর্যন্ত কোন কোন বিষয় উঠে আসছে আলোচনায়, কি জানতে পারছো? মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ড গতকাল রাত্রিবেলা তারা একসাথে বসে তারা কিভাবে চিকিৎসা করা হবে সেই বিষয়ে একটা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। তারপর কথা ছিল 12 ঘন্টা পর, অর্থাৎ আজ দুপুর 12টার তারা কতটা সারা দিয়ে হবে। সান্নিক, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদের জানাবো, গতকালই 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম এ। এখনো ভেন্টিলেশনে 2 প্রসূতি। প্রসূতিদের কিডনি বিকলের সম্ভাবনা, প্রসূতিদের চিকিৎসা নিয়ে বৈঠকে মেডিকেল বোর্ড। 6 ঘন্টা পর্যবেক্ষণে 3 অসুস্থ মহিলা। 3 জনকে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে একজন অসুস্থ মাম্পি সিং। তার আত্মীয় কি জানাচ্ছেন শোনাই আপনাদের। দায়িত্ব ডাক্তারবাবু, ওই মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ যে ডাক্তারবাবু আছে যারা এইসব সিজার করেছেন, তারা সিজার করার পরে 2 নম্বরই হবে। 2 নম্বর যে স্যালাইন চলেনি, সে স্যালাইন চালিয়েছে। স্যালাইন চালানোর পরে 4 জনের অসুস্থ, 4 জনের মধ্যে একজন মারা যায়। এটা তো আমরা বলতে পারবো না কি স্যালাইন দিচ্ছে কি নেই, পাবলিক তো বলতে পারে না। গ্রামের মানুষ কি জানে, স্যালাইন দিচ্ছে। সরকারের কাছে কি চাইবো এখন, যদি আমাদের পেশেন্ট সুস্থ হলে সেটাই ভালো। আমি আবারও কথা বলবো, সান্নিক রয়েছে। সান্নিক, তুমি যেমনটা বলছিলে যে গুরুত্বপূর্ণ বৈঠক, এবং বৈঠকে মেডিকেল বোর্ড সবথেকে চিন্তার বিষয় যে প্রসূতিদের কিডনি বিকল একটা সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। সান্নিক, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদের জানিয়ে রাখবো, এখনো ভেন্টিলেশনে ভর্তি 2 প্রসূতি। গতকালই এসএসকেএম এ স্থানান্তর 3 প্রসূতি। মেদিনীপুর থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। প্রসূতিদের কিডনি বিকলের সম্ভাবনা, তাদের চিকিৎসা নিয়ে বৈঠকে মেডিকেল বোর্ড। 6 ঘন্টা ধরে পর্যবেক্ষণে 3 অসুস্থ মহিলা। 2 জনকে রাখা হয় ক্রিটিক্যাল কেয়ারে, 1 জনকে রাখা হয়েছে আইসিইউতে। বিষাক্ত স্যালাইনে করা স্বাস্থ্য দফতর। রিঙ্গাল ল্যাকটেট ব্যবহারে নিষেধাজ্ঞা রাজ্যের। স্বাস্থ্য ভবনের নির্দেশিকার পরই তৎপরতা। এসএসকেএম থেকে সরল রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন। এসএসকেএম স্টোরে স্যালাইনের পুরনো স্টক বাদ। এসএসকেএম হাসপাতালে অন্য কোম্পানির স্যালাইন। এই মুহূর্তে যে এসএসকেএম হাসপাতালের যে সেন্ট্রাল স্টোর রয়েছে, সেই স্টোরের বাইরে সেখানেও কিন্তু এইরকম পেটি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনের বোতল সেগুলো বাইরে এনে রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর এই স্যালাইনগুলো 10ই ডিসেম্বর বাতিল হয়ে গেলেও কিন্তু তার আগেই যে স্টক এই স্টোরে তুলে রাখা হয়েছিল, সেই স্টকগুলোকে মূলত বাইরে এনে আপাতত রাখা হয়েছে। এই স্যালাইন যাতে আর কোনো ওয়ার্ডে ব্যবহার না হয় সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই স্টকগুলোর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে ম্যানুফ্যাকচারিং ডেট সেগুলো অনেক আগে, জুলাই 2023, কোনো ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট আরও পরে। আমরা দেখেছি নভেম্বর 2024 লাস্ট লট। ইতিমধ্যেই কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশন, অর্থাৎ সেই স্যালাইনও কিন্তু বাইরে থেকে নতুন স্টক আসছে। রোগীদের জন্য যাতে ওই স্যালাইন আর ব্যবহার না হয় সেই বিষয়ে কড়া পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ। তদন্তে স্বাস্থ্য ভবনের কমিটি, আর সেই কমিটিরই এক চিকিৎসক সদস্যের চাঞ্চল্যকর দাবি, যা নিয়েই উঠছে নানা প্রশ্ন। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল, চলছে তদন্ত। সেই তদন্তকারী কমিটির চিকিৎসক সদস্যের বিস্ফোরক দাবি। এই আরএল স্যালাইন তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, অর্থোপেডিক্স ওয়ার্ডে, সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না, সুতরাং সেখানে আরও কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে। অর্থাৎ
তদন্ত কমিটির চিকিৎসক সদস্যের মন্তব্যে স্পষ্ট, নিষিদ্ধ সংস্থার স্যালাইন অনেক বিভাগেই ব্যবহার করা হয়েছে। তাহলে আর সংস্থাটিকে নিষিদ্ধ করে লাভ কি হলো? সংস্থাকে নিষিদ্ধ করার পরেও কেন তাদের তৈরি স্যালাইন সরকারি হাসপাতালে ব্যবহার করা হলো? অন্য বিভাগের স্যালাইনের জেরে কেউ মারা যাননি বলেই কি সেই স্যালাইন ক্লিন চিট পেয়ে গেল? যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us, only then anything further steps can be taken. মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল তা সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর গত 7ই জানুয়ারি এই সংস্থাকে নিষিদ্ধ করে। সংস্থাকে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতেও নিষেধ করে দেয়। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাক লিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো? এত কিছুর পরেও মেদিনীপুর মেডিকেলে রোগীদের দেওয়া হয় নিষিদ্ধ সংস্থার স্যালাইন, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির মৃত্যু বলে অভিযোগ। এরপরও কি টনক নড়ছে না? প্রশ্নটা উঠছে, কারণ এত কিছুর পরও নিষিদ্ধ সংস্থা সেই একই স্যালাইন ব্যবহার হতে দেখা গেল নদিয়া এবং উত্তর দিনাজপুরের হাসপাতালে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। তা সত্ত্বেও রবিবার এই নিষিদ্ধ সংস্থার স্যালাইন তেহট্ট মহকুমা হাসপাতালে ব্যবহার করা হয়েছে। এতে আতঙ্কে রোগীর আত্মীয়রা। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালেও একই ছবি। এখানেও নিষিদ্ধ সংস্থার স্যালাইন এদিন দেওয়া হয় রোগীকে। নিউজ 18 বাংলা। তেহট্ট মহকুমা হাসপাতালে ব্যবহার করা হলো এই স্যালাইন, যা নিষিদ্ধ করা হয়েছে। আর স্বাস্থ্য দপ্তরের উপরই দায় নদিয়ার সিএম হয়েছে। স্যালাইন নিষিদ্ধের নোটিশ নেই, কিন্তু কিসের ভিত্তিতে তিনি এমন দাবি করছেন? সমীর রুদ্র রয়েছে প্রতিনিধি। সমীর রুদ্র, কিসের ভিত্তিতে সিএমএইচ এমন দাবি করছে? দেখো প্রিয়ঙ্কা, গতকাল আমরা দেখিয়েছিলাম নদীয়া জেলার তেহট্ট গ্রামীণ হাসপাতাল, তেহট্ট মহকুমা হাসপাতাল এবং ছাপড়া গ্রামীণ হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন ব্যবহার করা হচ্ছে, যা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এইটা যখন আমরা খবর সম্প্রচার করি, এরপরে বিতর্ক জানানো বাজে, কারণ স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়, নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানান যে আমাদের কাছে কোনো নির্দেশিকা আসেনি যে এই কোম্পানির সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। শুধুমাত্র রিঙ্গাল ল্যাকটেট অর্থাৎ আরএলটা ব্যবহার আমরা বন্ধ করে রেখে দিয়েছি এবং এর যে অন্যান্য প্রোডাক্টগুলি রয়েছে অর্থাৎ এনএস বা ডিএনএস যে স্যালাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্টকে রয়েছে এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কাছে দেওয়া হয়নি এমনটা তিনি জানিয়েছেন এবং সেই কারণে ব্যবহার করছেন এবং ইতিমধ্যে যে স্টক রয়েছে সেই স্টক থেকে কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে। নতুন করে সেই কোম্পানির কাছ থেকে কোনো রকম আর স্যালাইন কেনা হচ্ছে না এবং অন্য কোম্পানির সঙ্গে সেগুলো কেনার চেষ্টা চলছে বা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই যে এই রিঙ্গার ল্যাকটেট যে সংস্থা তৈরি করত, সেই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করার ফলে মায়েদের মধ্যে কিছু রিয়াকশন দেখা গেছে। রিঙ্গার ল্যাকটেটটা আপাতত বন্ধ রাখতে বলেছে আনটিল ফাইনাল একটা রিপোর্ট ওই আসে আর কি। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের কিন্তু কোনো এখনো নির্দেশিকা আমাদের কাছে সেই অর্থে আসেনি। আমরা সুমোটোভাবে, যেহেতু এটা মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেই অর্থে সেই কোম্পানির সেই ব্যাচের সেই রিঙ্গার ল্যাকটেটটা ওটা ব্যবহার করছি না। এদিকে বিষ স্যালাইন নিয়ে ফের বৈঠক। স্বাস্থ্য ভবনে বৈঠকে তদন্তকারী দল। ইতিমধ্যে সে বৈঠক শুরু হয়েছে। আরো ডিটেল আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে প্রতিনিধি। অভিজিৎ, তদন্তকারী দলের রিপোর্ট এই বৈঠকে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তদন্তকারী দল তারা গতকালও বৈঠকে বসেছিল এসএসকেএম হাসপাতালে, যেখানে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারা উপস্থিত ছিলেন এবং সেই গতকালের যে বৈঠক সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মেদিনীপুর মেডিকেল কলেজের যে স্ত্রীরোগ বিভাগে যেখানে গন্ডগোলটা হয়েছে সেই স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান এবং মেদিনীপুর জেলার সিএমওএইচ তারাও এসেছিলেন।
তবে আজকে যে বৈঠকটা, সেই বৈঠকটা সম্পূর্ণভাবে তদন্তকারী দল তারা শেষ মুহূর্তে নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, কারণ আজকে সন্ধ্যের মধ্যেই সম্ভবত তারা চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে। এবং সেই বৈঠক থেকে তারা দেখে নিচ্ছেন যে কোথাও কোনো রকম পয়েন্ট থেকে যাচ্ছে কিনা। এবং এই বৈঠক থেকে তারা যেটা আজকে যে তদন্ত রিপোর্ট জমা দিতে চলেছেন, সেই তদন্ত রিপোর্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে মৃত প্রসূতি তার পোস্টমর্টেম রিপোর্ট এবং যে আরএল স্যালাইন এবং সঙ্গে যে ওষুধগুলো, সেই ওষুধগুলো তার এখনো ড্রাগ টেস্টের রিপোর্ট কোনোটাই আসেনি, ফলে ওগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো রিপোর্টে যেমন উল্লেখ থাকবে, তেমনভাবেই এই মৃত প্রসূতি এবং যারা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের শারীরিক অবস্থা, সেই সমস্তটাই এই রিপোর্টে উল্লেখ থাকবে। তবে কোনোটাই যেখানে বলা হচ্ছে বারবার করে আরএল স্যালাইনই হয়তো একমাত্র দায়ী, তদন্তকারী দল বলতে এটা একবার নয়, তার সঙ্গে অন্যান্য নানা রকম ফ্যাক্টর রয়েছে, সমস্ত ফ্যাক্টরই তদন্ত রিপোর্টে থাকবে এবং সেই রিপোর্ট তারপরেই তারা পেশ করবে আজ সন্ধ্যের মধ্যেই। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো। আমাদের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আজকে জমা দেওয়ার কথা, তারপরে বলা যাবে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট এক্সপার্ট টিম গতকাল আমি ওদের সাথে বসেছি, তার আগের দিন ওরা নিজে গিয়েছে, রিপোর্ট আসলে কমেন্ট করা উচিত। বিষাক্ত স্যালাইনে কিডনি বিকল, এই বিষয়ে কথা বলবো, আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তাহলে স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় কি কিডনি বিকলের সম্ভাবনা, আশঙ্কা, নাকি অন্য কোনো কারণ? দেখো প্রিয়াঙ্কা, যে এই যে রিঙ্গার ল্যাক্টেট যে স্যালাইন বলা হচ্ছে, সেই স্যালাইনের ক্ষেত্রে যেটা অপরিচিত, এই অপরিচিত স্যালাইন যদি শরীরে ঢোকে অবশ্যই সমস্যা হবে। এটা তো অবশ্যই একটা কারণ, তবে তার সঙ্গে আরো বেশ কিছু কারণ রয়েছে এবং সেই কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে বলা যাচ্ছে যে গর্ভবতীদের শরীরে ইমিউনিটির মাত্রা বাকিদের থেকে অনেক বেশি হয় এবং এই স্যালাইন আরএল স্যালাইন শরীরে ঢুকলে যেহেতু অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যালার্জিক রিয়াকশন হয়, তাই ইমিউনিটি বেশি থাকার কারণে সেই অ্যালার্জিক রিয়াকশন প্রসূতিদের শরীরেই বেশি হওয়ার কথা। যে কারণে যে মৃত প্রসূতি এবং এখন যারা অসুস্থ আছে প্রত্যেক প্রসূতির কিডনির অবস্থা অত্যন্ত খারাপ, যে কারণে গতকালও দুজন প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজে ডায়ালিসিস দিতে হয়েছে এবং একই সঙ্গে যে তিনজন এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বেঁধে রয়েছে, সঙ্গে খিঁচুনি এবং শ্বাসকষ্ট রয়েছে, যে কারণে দুজনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। এবং এই কারণটাই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে তদন্তকারী দলের রিপোর্ট। এবং আরো একটা জিনিস বলা হচ্ছে, সিজার সেকশনের আগে প্রসূতিদের প্রসব বেদনা তোলার জন্য বমি ও রিফ্ল্যাক্স অর্থাৎ খাবার বা অ্যাসিড উপরে ছেড়ে ওঠা আটকাতে অক্সিটোসিন বলে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এবং মেটাক্টোপ্রোমাইড একটা ইঞ্জেকশন দেওয়া হয়। এই দুটো ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও এখানে কোনো রকম ঘটনা ঘটতে পারে, সেই কারণে সেটাকেও রাখা হচ্ছে ভাবনা চিন্তার মধ্যে তদন্তকারী রিপোর্ট। এবং দেখা হচ্ছে যে কারণ অন্য যে কোনো রোগীর চেয়ে একজন প্রসূতিকে অল্প সময়ে অনেক বেশি এই আরএল স্যালাইন দেওয়া হয়, সেখান থেকেও সমস্যা হয়। কারণ মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ সহ বিভিন্ন ডিপার্টমেন্টে সেই অপারেশনের দিন বিভিন্ন রোগীকে এই আরএল স্যালাইন দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কারোর শরীরে রিয়াকশন হয়নি। কিন্তু মাত্র এই 5 জনের ক্ষেত্রে রিয়াকশন হলো কেন, সেটাও ভাবিয়ে তুলেছে এই তদন্তকারী দলকে। এই সমস্তটাই রিপোর্টে উল্লেখ থাকবে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকুন। বিষাক্ত স্যালাইনে জনস্বার্থ মামলার আবেদন 2 আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি। সেট গঠন করে তদন্তের দাবি আইনজীবীদের। আরো ডিটেল জানাবে অর্ণব, রয়েছে প্রতিনিধি অর্ণব। একজন চিকিৎসক এবং আরেকজন আইনজীবী দুজনে জনস্বার্থ মামলা করেছেন এবং স্যালাইন কাণ্ডে গত কয়েকদিন যা চলছে তার রেস এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের। এবং বৃহস্পতিবার দিন এই স্যালাইন কাণ্ড নিয়ে যাবতীয় বিষয়ের শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রধান বিচারপতির মামলার অনুমতি দেওয়ার পরই। এবং এক্ষেত্রে যে আবেদন করা হয়েছে, তুমি যেমনটা বললে, সিট অফ বিশেষ তদন্তকারী দল তৈরি করে তদন্ত, সিবিআই তদন্ত এবং একই সঙ্গে আর্থিক অপরাধ যুক্তি থাকলে এই স্যালাইন কাণ্ডে সেক্ষেত্রে ইডিকে দিয়ে তদন্ত করার আবেদন রয়েছে। এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে স্যালাইনের কি পরিস্থিতি তার আপডেট কি, এবং একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন আদৌ দেওয়া হয়েছিল কিনা বা এই বিষয়ে রাজ্যের সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের সেক্ষেত্রে নজরদারি কি ছিল না ছিল সেই সংক্রান্ত রিপোর্ট হাইকোর্ট তলব করুক, এই আবেদনও মামলা করা হয়েছে। বৃহস্পতিবারই বোঝা যাবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই ঘটনায় আদৌ হস্তক্ষেপ করবে কি করবে না। বেশ।
মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, স্ত্রীর দেহ আর সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন স্বামী। কোলে দ্বিতীয় সন্তান, আর স্ত্রীকে হারিয়ে চোখে জল, মনে এক রাশ চিন্তা। 2 সন্তানকে নিয়ে দিশাহারা মৃতার দিন মজুর স্বামী। সরকারি সাহায্যের দাবি পরিবারের। বাচ্চা কি হারে মানুষ করব, কোনো লোক আর এলো নি আর সরকার থেকে এখনো পর্যন্ত। বাচ্চা স্বাস্থ্যের কোনো খবর আর কেউ লাইনি? না, এখনো পর্যন্ত কেউ খবর দেয়নি। কি হারে মানুষ করবো, আমি দুটাইছি না। কোল আলো করে ফুটফুটে সন্তান, জন্মেই সে মাকে হারালো। হাসপাতালেই প্রাণ গেল প্রসূতির। বিষ স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল, আর সেই প্রসূতির বাড়িতে সকলে শোকে পাথর। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুই দাস। গত 8ই জানুয়ারি তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন ছেলে হয়। 10 তারিখ মারা যান মামনি। মা পৃথিবীতে এনেছে, মাই তো এখন পৃথিবী, সেই মাই নেই। ভালো করে চোখ ফোটার আগেই ছেলেটা মাকে হারিয়েছে। মা নেই, তাই মায়ের দুধও জুটল না। বাচ্চাটা কাঁদছে আর মাকে খুঁজছে। মাকে ছাড়া কিভাবে রাখবো, রাখতে তো পারছি না, বাচ্চাকে রাখতে একটু কষ্ট হচ্ছে। কি এলাম যখন ডাক্তার বাবুরা কোনো চিকিৎসাই করলো না, শুধু আমাকে হাতে শুধু ডেড বডিটা ধরিয়ে দিল। কি হারে মানুষ করবো, আমি দুটাইছি না। মামনি রুই দাসের স্বামী দেবাশিস পেশায় দিন মজুর। টেনে টুনে সংসার চলে। সদ্যজাত তাঁর দ্বিতীয় সন্তান, মেয়ে 4 বছরের। হাসপাতাল থেকে সে ভাইকে এনেছে, কিন্তু মা আর ফেরেনি। ছোট্ট মেয়েটাও তাই বারবার জানতে চাইছে মা কবে আসবে। মাকে ছাড়া তো তার চলে না। বাড়িতে নতুন সদস্য, সবার এখন খুশিতে ভেসে যাওয়ার কথা। সেই বাড়িতেই এখন দুঃখের দিন যাপন। মা হারা নাতি নাতনিকে সামলাচ্ছেন ঠাকুমা, দাবি করছেন সরকারি সাহায্যের। কিভাবে যে মানুষ করব, তাই যে কি পাবো যে মানুষ করব। একটা বাচ্চা, একটা তো আধটা নয়, 2টাই তো কোলের বাচ্চা। সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু। বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ। তারপরেও সরকারি কোনো প্রতিনিধি মৃতের পরিবারের সঙ্গে রবিবার পর্যন্ত দেখা করেননি বলে অভিযোগ। কোনো সাহায্য মেলেনি বলেও আক্ষেপ। আমার একটাই বক্তব্য, যদি সরকার বা স্বাস্থ্য কেন্দ্র যদি দেখে, স্বাস্থ্য থেকেও যদি এসে ওনারা কোনো রকম ট্রিটমেন্ট করায়, তাহলে বড় একটু সুবিধা হয়। মা মানে নিশ্চিন্ত আশ্রয়, বাচ্চাটা জন্মেই আশ্রয়হীন। তার 4 বছরের দিদি, সে মাকে ছাড়া থাকতেই পারে না। এই দুজনকে কিভাবে বড় করবে, ওদের সামনে চোখের জল গিলে কিভাবে আবার জীবনে ফিরবে, উত্তর খুঁজছে রুই দাস পরিবার। গড়বেতা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।